রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে ইশতেহার বাস্তবায়ন সম্ভব নয় বলছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের অবস্থান শক্ত করাই চ্যালেঞ্জ। শুধুমাত্র গার্মেন্টসের উপরে নির্ভরশীলতা, এখন এই নির্ভরশীলতা কমানোর ক্ষেত্রে কিছু কিছু দৃষ্টিভঙ্গি ইশতেহারগুলোতে আছে। দলগুলো সুন্দর সুন্দর কথা বলে জনগণের ভোট পাওয়ার চেষ্টা করে, ভোট পায়, ভোট নেয়, ভোট নিয়ে এরপরে তারা এগুলো ভুলে যায়। রাজধানীর বাড্ডায় 11 দলীয় জোটের সমাবেশে জামায়াতে আমির কিছুক্ষণের মধ্যে রাখবেন বক্তব্য। প্রতিপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুললেন বক্তারা। অনেকেই নির্বাচনের সময় সরকারের প্রচারণার স্বপ্ন দেখছে, কিন্তু আমরা তাদের নির্বাচনের প্রচারণায় প্রত্যক্ষ করছি প্রত্যেকটি জেলায় জেলায় গিয়ে তারা ভুলভাল কথা বলছেন। ঢাকা উত্তরের 6টি আসনে আজ তারেক রহমানের জনসভা। প্রার্থী ও ধানের শীষের পক্ষে চাইবেন ভোট, শুনবেন এলাকাবাসীর সমস্যার কথা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ইশতেহার প্রণয়নের চেয়ে বাস্তবায়ন অনেক চ্যালেঞ্জের বলে মনে করেন বিশ্লেষকরা। বলছেন, ভোটের আগে দেয়া প্রতিশ্রুতি আর ক্ষমতা গ্রহণের পর তা রক্ষা করা দুটো বিপরীতমুখী। রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে ইশতেহারের অধিকাংশই বাস্তবায়ন সম্ভব হয় না অভিমত তাদের। বলেন, অতীতের তুলনায় এবার ক্ষমতাসীনদের চাপ আরও বেশি। বিশ্লেষকরা বলেন, অভ্যন্তরীণ সংকট মোকাবেলার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের অবস্থান শক্ত করা বাড়তি চ্যালেঞ্জ। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর ইশতেহার যেন জমজ সহদর। তাই তো প্রতিবারের মতো এবারও বড় দুই জোট 2-1 দিনের ব্যবধানে ঘোষণা করেছে তাদের ইশতেহার। গণতন্ত্রের চর্চা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। মোটা দাগে বড় দুই জোটের ইশতেহারে গুরুত্ব পেয়েছে কর্মসংস্থান, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা, অর্থনীতির শক্ত ভিত তৈরির মাধ্যমে জবাবদিহিমূলক ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা। মানবিক বাংলাদেশ চাই, একটি নিরাপদ বাংলাদেশ চাই। আগামী সরকারের বড় চ্যালেঞ্জ অর্থনীতি পুনর্গঠন, বিশেষ করে কৃষিভিত্তিক অর্থনীতির গতিশীলতা বৃদ্ধির সঙ্গে রপ্তানি ও বিনিয়োগ বাড়াতে না পারলে কর্মসংস্থান সহ বাকি চ্যালেঞ্জ উত্তরণে পিছিয়ে পড়বে সরকার। কৃষি পণ্যগুলোর জন্য যেন আমাদের বিদেশের উপরে নির্ভরতা কমিয়ে আনাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেটা কৃষিতে। শিল্পের ক্ষেত্রে তো আমরা খুবই পিছিয়ে আছি। দীর্ঘদিন ধরে আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র গার্মেন্টসের উপরে নির্ভরশীলতা। এখন এই নির্ভরশীলতা কমানোর ক্ষেত্রে কিছু কিছু দৃষ্টিভঙ্গি ইশতেহারগুলোতে আছে। দুর্নীতি প্রতিরোধ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ মনে করেন এই বিশ্লেষক। বলছেন, এই ব্যাপারে দলীয় চেইন অব কমান্ড ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের আচরণের উপর নির্ভর করবে দুর্নীতি বিরোধী অবস্থানের সাফল্য। দুর্নীতি আমাদের জাতীয় আয়ের একটা বড় অংশই খেয়ে ফেলে আর কি, তাই না? সুতরাং বাংলাদেশে এখন দুর্নীতি প্রায় সর্ব সেক্টরেই নানানভাবে বিস্তৃত। বিএনপি বলছে যে তারা দুর্নীতিকে সর্বোচ্চ প্রায়োরিটি দেবে, কোনো সন্দেহ নেই। কিন্তু বিএনপিকে এই কথাটা বলতে হবে যে কথাটা জামাত বলছে, যে আমরা নিজে দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতেও দেবে না। এই যে কথাটা, এটা আসলে একজন জাতীয় নেতার মুখ থেকে আসা উচিত বলে আমি মনে করি আর কি। তাহলে মানুষ তাকে মূল্যায়ন করবে। ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে যদি একলা চলনীতি মনোভাব শুরু হয়, তবে দেশে আবারও বিপর্যয় নামবে বলে মনে করেন এই বিশ্লেষক। যে কোনো অঙ্গীকারে করা যায়, কিন্তু যদি আমরা বাস্তবায়নের রূপরেখা যদি তৈরি করে আমরা যদি মানুষের কাছে উত্থাপন না করি এবং এটা যদি আমরা অনুসরণ না করি এবং সত্যিকার অর্থে বাস্তবায়ন না করি, তাহলে এটা নিতান্তই কথার ফলজুরি এবং এতে কারোই কোনো লাভ হয় না, এটা কোনো ইতিবাচক ফলাফল নিয়ে আসে না। তাই বাস্তবায়নই মূল কথা। বিশ্লেষকরা বলছেন, দুই জোটের ইশতেহারে আশা জাগা নিয়ে অনেক প্রতিশ্রুতি আছে বটে, তবে বাস্তবায়ন নিয়ে সুখস্মৃতি নেই অতীতে। 2011 সালেই আমাদের প্রয়াত বিচারপতি, সর্বজনশ্রদ্ধেয় বিচারপতি হাবিবুর রহমান বলেছেন যে দেশটা বাজিকরদের আছে, অর্থাৎ
টেন্ডারবাজি, চাঁদাবাজি, দলবাজি ইত্যাদি যে তারা নির্মূল করবে বলেছে, তার পরিবর্তে ওরাই দেশ পরিচালনা করছে। তো এইরকম আমাদের দলগুলো সুন্দর সুন্দর কথা বলে এবং যেগুলো মানুষের কাছে আকর্ষণীয়, এবং এগুলো করে তারা জনগণের ভোট পাওয়ার চেষ্টা করে, ভোট পায়, ভোট নেয়, ভোট নিয়ে এরপরে তারা এগুলো ভুলে যায়। হাতে গোনা কদিন পরেই নির্বাচন, তারপর ক্ষমতার পালাবদল। সেই পালাবদলে সাধারণের ভাগ্য কতটা বদলে যায় তা জনগণকেই নজর রাখার পরামর্শ বিশ্লেষকদের। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে জনগণের ভোটের জন্য রাজনৈতিক দলগুলো ইশতেহারে যে পরিমাণ গুরুত্ব দেন, ক্ষমতা যাওয়ার পর আর সেই গুরুত্ব থাকে না। তবে এবার যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে, সে নির্বাচনে যারা ক্ষমতা যাবেন তারা অন্তত তাদের দেওয়া ইশতেহার বা প্রতিশ্রুতির সিংহভাগ বাস্তবায়ন করবেন, সে প্রত্যাশা সাধারণের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। প্রচারণা শেষ সময়ে ঢাকা 11 আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে জনসভায় অংশ নিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর বাড্ডায় ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে 11 দলীয় ঐক্যের এই নির্বাচনী জনসভা। সভায় জামায়াত আমির ছাড়াও উপস্থিত আছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জনসভায় আসিফ মাহমুদ বলেন, নির্বাচনকে সামনে রেখে একটি দল বলছে 12 তারিখ পর্যন্ত কোনো চাঁদাবাজি করা যাবে না, যার মানে 12 তারিখের পর করা যাবে বলে মনে করে এনসিপি। এ সময় 11 দলীয় ঐক্য জোটকে বিজয়ী করতে জনগণকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান আসিফ মাহমুদ। জনসভায় আরও উপস্থিত আছেন খেলাফত মজলিসের আমির ও ঢাকা 13 আসনের 11 দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী মামুনুল হক। বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি দেশের অলি গলি থেকে উঠে আসা, রাজপথ থেকে উঠে আসা, গণঅভ্যুত্থান থেকে উঠে আসা নেতৃত্বের পক্ষে তাদের রায় দিবেন, নাকি বিদেশে আরামে আয়েশে জীবন যাপন করা আপনার আমার সমস্যার কথা যারা জানেন না তাদের প্রতি গণরায় দিবে। সিরাজগঞ্জ 5 ও 6 আসনে 11 দলীয় জোটের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা ও পথসভা করছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এবারে নির্বাচনে কেমন প্রতিদ্বন্দ্বিতা হতে পারে আসন দুটিতে, সেখানকার সার্বিক পরিস্থিতি আপনার কাছে জানতে চাচ্ছি। আসলে আমি রয়েছি সিরাজগঞ্জ 6 আসনে। আজকে এখানে মূলত 11 দলীয় জোটের যিনি প্রার্থী রয়েছেন তার পক্ষে মূলত প্রচার চালানোর জন্য এনসিপির মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ তিনি এসেছেন। আমি দেখতে পাই মঞ্চে দেখতে পাবেন ইতিমধ্যে হাসনাত আব্দুল্লাহ সহ জামাত ইসলামের যারা নেতা কর্মী আছে তারা কিন্তু সকলে এসেছেন এবং আজকে 11 দলীয় প্রার্থী যিনি রয়েছেন সাইদ মোস্তাফি তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। এই আসনে মূলত দুজন প্রার্থীর সাথে মূলত লড়াই হবে। একটি হচ্ছে সাইদ মোস্তাফি, তারা হচ্ছে বিএনপি প্রার্থী নিয়েছেন ডাক্তার এম এ মুহিত। এই দুজনের সাথে মূলত লড়াই হবে এই পর্যায়ে জানতে পেরেছি। আমাদের কাছ থেকে মূলত আপনি দেখতে পারবেন যে হাসনাত আব্দুল্লাহ আসার পরে কিন্তু আসলে পুরো মাঠ জুড়ে কিন্তু আসলে দর্শকের এখানকার যারা ভোটাররা রয়েছেন, যারা প্রার্থীর সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু আসলে সকলেই কিন্তু এসে আমি চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনি দেখতে পারবেন যে আসলে মাঠ জুড়ে কিন্তু আসলে নেতাকর্মী এবং ভোটার এবং সমর্থকদের কিন্তু আনাগোনায় ভরে গেছে। অর্থাৎ আজকে কিন্তু তাদের নির্বাচনী প্রচারণার যে সভাটি সেখানে তার শিল্পের যারা কাজ করে যে কেমন প্রার্থী এই অঞ্চলের মানুষ ভোট দিতে চায়। ঠিক আছে, কিন্তু হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু এখানে এসে যে কথাটি বলেছেন যে এলাকা উন্নয়নের জন্য মূলত সাইদ মোস্তাফিজ কাজ করবে এবং সাইদ মোস্তাফিজকে ভোট দেওয়ার জন্য তারা কিন্তু আহ্বান জানিয়েছেন। সবকিছু মিলে সিরাজগঞ্জে মূলত আজকে হাসনাত আব্দুল্লাহ সিরাজগঞ্জ 6 এবং 5 আসনে দুটি আসনেই 11 দলীয় জোটের যারা প্রার্থী রয়েছে তার পক্ষে প্রচার চালাবেন বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যেই কিন্তু সিরাজগঞ্জে বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আজকের জনসভায় উপস্থিত ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি সংক্ষেপে দুটি কথা বলার জন্য। আমরা 47 দেখি নাই, শুনেছি, 71 দেখেছি, আর 24 আমরা পেয়েছি।
47 যে আকাঙ্ক্ষা ছিল 71-এ হুবহু তাই ছিল, 24-এ সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নের বিস্ফোরণ ঘটেছিল। 47-এর পরে 23 বছর জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি, 71 পরে 52 বছর সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি, এখন 54 অতিক্রম হয়ে গেছে। 24-এ আমাদের যুব সমাজ, ছাত্র ছাত্রীরা বিশাল কোনো দাবি নিয়ে রাস্তায় নামেনি। তাদের একটি ন্যায্য দাবি, অতি সাধারণ একটা দাবি নিয়ে নেমেছিল, কোটা সংস্কারের আন্দোলন। কিন্তু অতীতের মতো ফেসিবাদী কায়দায় এই আন্দোলনকে দমানোর চেষ্টা করা হয়েছে। জুলাই মাসে এই আন্দোলন দানা বাঁধে। জুলাই 15 তারিখে আন্দোলন জ্বলে উঠে। আপনাদের স্মরণ থাকার কথা, 15 তারিখ রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের উপর যখন হাতুড়ি বাহিনী আঘাত করেছিল, সারা বাংলাদেশ একসাথে জ্বলে উঠেছিল। তারপরের দিন 16 তারিখ উত্তরবঙ্গের এক সিংহ পুরুষ, আমাদের গর্ব অহংকার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাইদ রাস্তায় নেমে বলেছিল, হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। সে ডানা পেতে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। রাস্তা ছাড়ে নাই, বীরের মতো দাঁড়িয়েছিল। 1, 2, 3 পরপর 3টি গুলি করে তাকে খুন করা হয়েছে। কিন্তু আল্লাহর কসম, একটা গুলিও সে পিঠে নেয় নাই, 3টা গুলি সে বুকে নিয়েছে। এটি বীরের। দর্শক শুনছিলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য। ঢাকা মহানগর উত্তরে 6টি সংসদীয় আসনে আজ নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 17 আসনে নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে বেলা 2টায় প্রথম জনসভায় অংশ নেবেন তিনি। বক্তব্য রাখবেন উপস্থিতি জনগণের উদ্দেশ্যে। এরপর যথাক্রমে ঢাকা 16 আসনে পল্লবী, ঢাকা 15 আসনে মিরপুর 10, ঢাকা 14 আসনে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় গেট, ঢাকা 13 আসনে শ্যামলী ক্লাব মাঠে এবং ঢাকা 11 আসনে বাড্ডা সাঁতারকুলের সান ভ্যালি মাঠে একে একে অংশ নেবেন। এসব আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানাবেন তিনি। একই সাথে ধানের শীষের পক্ষে চাইবেন ভোট, শুনবেন এলাকাবাসীর সমস্যার কথাও। শনিবার উত্তরবঙ্গের 3 জেলায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় ঢাকার বাইরে তারেক রহমানের নির্বাচনী প্রচার। আওয়ামী লীগের আমলে 104 জনকে গুম করে হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। প্রথম দিন সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন সাবেক সেনাবাহিনী প্রধান ইকবাল করিম ভূঁইয়া। শুনানির শুরুতে প্রসিকিউশন মামলার প্রেক্ষাপট তুলে ধরে সূচনা বক্তব্য প্রদান করবে। এরপর সাক্ষীর জবানবন্দির মাধ্যমে শুরু হবে মূল সাক্ষ্য গ্রহণ। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা। গত 14 জানুয়ারি জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের 3টি সুনির্দিষ্ট অভিযোগে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। জিয়াউলের বিরুদ্ধে আনা প্রথম অভিযোগটি 2011 সালের 11 জুলাই। ওই দিন রাতে গাজীপুরের পুবাইলে তার উপস্থিতিতে সজলসহ 4 জনকে হত্যার অভিযোগ রয়েছে। দ্বিতীয় অভিযোগটি 2010 থেকে 2013 সালের মধ্যবর্তী সময়ের। এ সময় বরগুনার বলেশ্বর নদীর মোহনায় নজরুল ও মল্লিক সহ 50 জনকে হত্যার দায়ে আনা হয়েছে তার উপর। তৃতীয় অভিযোগে আরও 50 জনকে হত্যার তথ্য উল্লেখ করা হয়েছে। রাজধানীর প্রচার গণসংযোগের খবর আপনাদের জানাতে চাই আমার সহকর্মীদের মাধ্যমে। আমরা প্রথমেই যেতে চাই চকবাজার এলাকায়, সেখানে রয়েছেন সহকর্মী রাশেদ নিজাম। রাশেদ, ব্যবসায় অধ্যুষিত এলাকা চকবাজার, কেমন দেখছেন সেখানকার প্রচার গণসংযোগ? ভোটাররা কি বলছেন, তাদের প্রত্যাশার কথাও একটু জানতে চাচ্ছি। আমরা চকবাজারে সকাল থেকে ঘুরলাম, কারণ সবাই জানেন যে এই এলাকা লালবাগ চকবাজার মূলত জ্যামের জন্য বিখ্যাত, পুরান ঢাকার খাবারের জন্য বিখ্যাত। তো আর চকবাজারের মূলত ব্যবসা, প্রতিদিন যেই কোটি কোটি টাকার ব্যবসা হয়, এটি একটি বড় বিষয়। যদিও এখানে মানুষজন নানান বিষয়ে অভিযোগ করে থাকেন। আমি যদি একটু এই মুহূর্তে দেখাই আপনাদের চকবাজারের চেহারা, কারণ এই রিক্সার যানজট এখানে সবসময় থাকে এবং এতে প্রত্যেকটি দোকানে কিন্তু লাখ লাখ টাকার প্রতিদিন ব্যবসা হয়। এবং এখানে ব্যবসায়ীদের একটি বড় কমিউনিটি রয়েছে যারা বাংলাদেশের সব জায়গায়, বাংলাদেশ সহ বিশ্বের অন্য অন্য জায়গার সাথে ব্যবসা করেন।
তো আমরা ব্যবসায়ীদের সাথেও কথা বলেছি, তারা মূল সমস্যাটি যেটি বলছেন যানজটের বিষয়টি বলছেন, যেখানে যেন সমাধান করা হয়। কয়েকজন আমাদের চাঁদাবাজির বিষয়টিও বললেন, যেন সামনে যারা আসবেন তারা যেন চাঁদাবাজির বিষয়গুলো লক্ষ্য রাখেন। এবং এখানে প্রত্যেক দিনই বিভিন্ন এই ব্যবসায়ী যে কমিউনিটি আছে তাদের বিভিন্ন গ্রুপের সাথে এখানকার যে মূল দুই প্রার্থী, বিএনপি সমর্থিত প্রার্থী হামিদুর রহমান এবং জামায়াতের সমর্থিত প্রার্থী হাফিজ মোহাম্মদ এনায়েতুল্লাহ, তারা কিন্তু দুজনই এখানকার ব্যবসায়ীও। আসলে বিএনপির তিনি যুবদলের দক্ষিণের কিন্তু সভাপতি ছিলেন, আর যিনি জামায়াতের তিনি কিন্তু এই এলাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন। তো সব মিলিয়ে কিন্তু এই চকবাজার ঘিরেই কিন্তু এই ঢাকা 7 আসন যেটি আমি এখন অবস্থান করছি, সেখানের ব্যবসায়ীদের বিষয়গুলো কিন্তু একটু সবাই চাচ্ছেন যেন সমাধান করে। চাঁদাবাজির বিষয়টা আমাদের দু একজন ব্যবসায়ী বললেন। আমরা একবার অল্প কথায়, আমার সামনে একজন ব্যবসায়ী আছেন, আপনাদের এখানে মূল সমস্যা কি আপনি চান সমাধান হোক? মূল ব্যবসা হচ্ছে এখানে সারা বাংলাদেশ থেকে মানুষ আসে কেনাকাটা করে, তারা যেন শান্তিতে কেনাকাটা করতে পারে। যানজট নিরসন চাই, চাঁদামুক্ত বাংলাদেশ চাই, চকবাজার চাঁদামুক্ত চাই। সবাই ব্যবসা করবে, শান্তিতে ব্যবসা করবে। সারা বাংলাদেশ থেকে মানুষ এসে তারা শান্তিতে যেন কেনাকাটা করে খুব সহজেই যেতে পারে। আর আমরা একজন ব্যবসায়ী কথা শুনছিলাম চকবাজার থেকে, তো আমি এই মুহূর্তে আমার সহকর্মী তাজনুর আছেন উত্তরায়, তার কাছে আমি হস্তান্তর করতে চাই। প্রচারণা শুরু হয়েছে এখন থেকে আরও প্রায় আধা ঘন্টা আগে, এবং বিপুল মানুষের অংশগ্রহণ রয়েছে আজকে। খুব সকালবেলাতে এসেই ঢাকা 18 আসনের এই যে উত্তরা 10 নম্বর সেক্টর, সেখানে সরকার মার্কেটের সামনে থেকে তার আজকে প্রচারণা শুরু। খুব সকাল থেকে লোকজন এসে জমা হয়েছিল, বিশেষ করে বিএনপির যেই ইউনিটগুলো রয়েছে এই ঢাকা 18 আসন কেন্দ্রিক, সেই সমস্ত ইউনিটের নেতাকর্মীরা এরই মধ্যে সেই প্রচারণায় যোগ দিয়েছেন এবং মিছিলে মিছিলে বেশ উৎসবমুখর একটা পরিবেশ। এবং খুব পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে যে প্রার্থী এস এম জাহাঙ্গীর ধানের শীষের তিনি পরোটা ভাজি করছেন, অর্থাৎ একজন রেস্টুরেন্টের একজন কর্মচারী তিনি পরোটা ভাজছিলেন, তার সঙ্গে তিনি কতক্ষণ কথা বলেছেন এবং তারপরে তাকে সহযোগিতা করছেন। মূলত মানুষের সঙ্গে সম্পর্ক উন্নয়ন কিংবা মানুষের সঙ্গে একেবারে মিশে যাওয়ার যে ব্যাপারটা সেটি তিনি চেষ্টা করে যাচ্ছেন। সব মিলিয়ে বেশ জমজমাট প্রচারণা চলছে ঢাকা 18 আসনে। ধানের শীষের প্রার্থী যিনি এস এম জাহাঙ্গীর, তিনি মানুষের সঙ্গে কথা বলছেন, গণসংযোগ করছেন। মারফি। নির্বাচন সামনে রেখে কক্সবাজারের রুখিয়ায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস করা রোহিঙ্গাদের আটকের অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। ভোর থেকে উখিয়ার বালুখালী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে হাজারের বেশি রোহিঙ্গাকে আটক করা হয়। এসব তথ্য নিশ্চিত করে সেনাবাহিনী জানায় ওই এলাকায় যৌথ বাহিনীর অভিযান এখনও অব্যাহত। এর আগে চট্টগ্রামের 2000 এলাকা থেকে কয়েক দফায় 3 শতাধিক রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠায় যৌথ বাহিনী। নির্বাচন সামনে রেখে কক্সবাজারের রুখিয়ায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস করা রোহিঙ্গাদের আটকের অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। দর্শক, এ বিষয়ে আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। কুতুবী, অভিযান কি এখনো চলছে আর কি কি তথ্য আছে আপনার কাছে, এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাচ্ছি। আসলে রোহিঙ্গারা তো ক্যাম্পে থাকার কথা, কিন্তু তারা ক্যাম্প থেকে বিভিন্নভাবে কাঁটাতারের বেড়া বিভিন্ন জায়গায় আমরা দেখি যে রক্ষিত অবস্থায় আছে, সেই সব এলাকা সহ ক্যাম্প থেকে তারা কোনো না কোনোভাবে বের হয়ে যায়। ক্যাম্পের বাইরে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। এমনকি শুধু কক্সবাজার নয়, তারা কিন্তু আমরা দেখছি দেশের বিভিন্ন প্রান্ত, বিভিন্ন অঞ্চল থেকে তাদেরকে আটক করছে আইনশৃঙ্খলা বাহিনী। সেটির যেমন আছে, আবার যেহেতু সামনে নির্বাচন, 12 তারিখ নির্বাচনকে সামনে রেখেই কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে। সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী, এখানে পুলিশ আমরা দেখছি, আর্ম পুলিশ ব্যাটালিয়ন এবং বাংলাদেশ পুলিশ সহ অনেকেই রয়েছেন। কক্সবাজারের এই আমরা এখন যেখানে আছি এটি হচ্ছে বালুখালী এলাকায়। এই বালুখালী এলাকায় এ পর্যন্ত একেবারে ভোর 5টা থেকেই এ পর্যন্ত সহস্রাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে এবং আটক করে তাদেরকে একটি জায়গায় রাখা হয়েছে যেখানে তাদেরকে যাচাই বাছাই করা হচ্ছে। যাদের কাছে কার্ড রয়েছে, FCN কার্ড রয়েছে, ক্যাম্পের ভেতরে যারা থাকে তাদের একটা কার্ডের ব্যবস্থা করা হয়েছে। যাদের কার্ড রয়েছে তাদেরকে আলাদা করা হচ্ছে এবং নারী পুরুষ আলাদা করা হচ্ছে। আবার যারা ক্যাম্পের বাইরে বিভিন্ন বাড়িতে
ভাড়া বাসা নিয়ে থাকছেন তাদেরকেও আলাদা করা হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বেশ কিছু রোহিঙ্গাকে গাড়িতে তোলা হয়েছে সেনাবাহিনীর গাড়িতে, সেই গাড়ি করে কিন্তু তাদেরকে ক্যাম্পে নিয়ে যাওয়া হবে এবং এই অভিযান এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। কুতুবী, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।